প্রিয় দর্শক বন্ধুদের আমার চ্যানেলে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কারক ও বিভক্তি। এবং ইতিমধ্যে আমরা কারক ও বিভক্তির একদম শেষ পর্যায়ে চলে এসেছি। তো আমরা অধিকরণ কারক এবং সপ্তমী বিভক্তির ওপর আমাদের দুটো পর্ব হয়েছে, প্রথম পর্ব এবং দ্বিতীয় পর্ব। আজকে আমরা সেই সপ্তমী বিভক্তির আর বাকি 4টে সূত্র রয়েছে এবং এই 4টে সূত্র আজকে আমরা করে ফেললে সপ্তমী বিভক্তি এবং অধিকরণ কারক শেষ হয়ে যাবে। তো আর সেই সপ্তমী বিভক্তি এবং অধিকরণ কারকের 4টে সূত্র বাকি রয়েছে, সেই 4টে সূত্র আজকে আমরা করে কারক এবং বিভক্তির চ্যাপ্টার আমরা সম্পূর্ণ করে ফেলবো। এবং এরপরে আমরা আবার একটা অন্য ব্যাকরণগত পাঠ নিয়ে আলোচনা করব। তাহলে চলো দেরি না করে শুরু করি। তো যে সূত্রটা প্রথমে আসছে সেই সূত্রটা হচ্ছে ক্রিয়া মধ্যে অর্ধ কালাভ্যাং, ক্রিয়া মধ্যে অর্ধ কালাভ্যাং পঞ্চমী সপ্তম ক্রিয়া মধ্যে অর্ধ কালাভ্যাং পঞ্চমী সপ্তম। এটা হচ্ছে সূত্র। সূত্রটা দেখতে অনেকটা বড় হলেও এই সূত্রটার মধ্যেই কিন্তু মানেটা পুরো বলে দেওয়া রয়েছে। এবং এটাই হচ্ছে সূত্রের ব্যাকরণগত বৈশিষ্ট্য, যে সূত্র আমরা কিভাবে চিনব। সূত্রটার মধ্যে এটা যেটা সম্পর্কে আমি বলতে যাব তার পুরোটাই মানে দেওয়া রয়েছে। তো দুটো বিষয় আছে, সূত্র এবং বার্তিক, দুটো একই জিনিস কিন্তু দুটোর মধ্যে পার্থক্য আছে। তো এই সূত্র এবং বার্তিকের ওপরে আমার আগে একটা ভিডিও করা আছে, তো তোমরা ওই ভিডিওটা দেখে নেবে, তাহলে বুঝতে পারবে যে কোনটা সূত্র আর কোনটা বার্তিক। তো এইটার মধ্যে কি বোঝাতে যাচ্ছে, সূত্রটা একবার ভালো করে পড়ো, পড়লে আরো জিনিসটা যতবার সূত্র পড়বে তুমি যেটা বুঝতে যাচ্ছ সেটা ভালোভাবে বুঝতে পারবে। যে যেমন হচ্ছে ক্রিয়া মধ্যে মানে কি বুঝতে পারছি, যে ক্রিয়ার মধ্যে, এটা বুঝতে পারছি। তারপরে অর্ধ কালাভ্যাং পঞ্চমী সপ্তম মৌ, এটার মানে হচ্ছে কি দুটো ক্রিয়ার মধ্যবর্তী যদি অর্ধবাচক আর কালবাচক শব্দ থাকে তাহলে সেখানে কি হবে, একবার পঞ্চমী হবে আর একবার সপ্তমী বিভক্তি হবে। কি বললাম, অর্ধবাচক একটা আর একটা হলো কালবাচক। এই অর্ধবাচক এবং কালবাচক যদি শব্দ থাকে তাহলে কি হবে, সেখানে একবার পঞ্চমী বিভক্তি হবে, একবার সপ্তমী বিভক্তি হবে। তো এই অর্ধ আর কাল বলতে গিয়ে বলি যে আমরা যখন দ্বিতীয় বিভক্তি পড়েছিলাম তখন একটা সূত্র পড়ে কালাধ্বন রত্যন্ত সংযোগে, মানে কাল আর অর্ধবাচক ছিল। সেরকম সেম এখানেও অর্ধবাচক আর কালবাচক শব্দে যখন দুটো ক্রিয়ার মধ্যে যখন এই দুটো শব্দ থাকবে এরকম শব্দ, তখন কিন্তু পঞ্চমী আর সপ্তমী হবে। তো উদাহরণ দিলে ব্যাপারটা পরিষ্কার হবে। যেমন হচ্ছে দেখো, অর্ধবাচক দিয়ে একটা উদাহরণ বলি, যে অহম অহম ইহ স্থিত্বা, অহম ইহ স্থিত্বা ক্রোশাৎ, বলেছি পঞ্চমী হবে আর সপ্তমী হবে, তাহলে ক্রোশাতও লিখবো আবার ক্রোশে, যে কোনো একটা, দুটোই হয়। অহম ইহ স্থিত্বা ক্রোশাৎ আর ক্রোশে লক্ষং বিধেয়ম, তাহলে এর মানে কি হলো, বলছে যে আমি এখানে দাঁড়িয়ে, অহম ইহ স্থিত্বা, আমি এখানে দাঁড়িয়ে এক ক্রোশের মধ্যে আমার লক্ষ্যটা ঠিক করলাম। আমি এখানে দাঁড়িয়ে ক্রোশাৎ বা ক্রোশে মানে এক ক্রোশের মধ্যে লক্ষং বিধেয়ম মানে আমার লক্ষ্যটা ঠিক করলাম। তাহলে আমি যেটা বললাম ক্রিয়া মধ্যে মানে দুটো ক্রিয়ার মধ্যে, তো এখানে দুটো ক্রিয়ার মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি, একটা বলছি অহম ইহ স্থিত্ব, আমি এখানে দাঁড়িয়ে, দাঁড়ানো তো একটা ক্রিয়া। আর ক্রোশাৎ ক্রোশে লক্ষং বিধেয়ম, এটাও একটা ক্রিয়া পদ, বিধেয়ম একটা ক্রিয়াপদ আর স্থিত্ব একটা ক্রিয়াপদ। তাহলে এই দুটো ক্রিয়ার মধ্যে কি হচ্ছে, যে শব্দটা আমরা পেলাম, ক্রোশ শব্দ যেটা পেলাম,
সেটাই কি হয়ে যাবে, ক্রোশ যে শব্দ পেয়েছি তাতে একবার কি হয়ে গেল, পঞ্চমী হয়ে গেল আর একবার সপ্তমী হয়ে গেল। তো আমাদের সূত্র এটাই বলেছিল যে দুটি ক্রিয়ার মধ্যে যখন অর্ধবাচক আর কালবাচক শব্দ থাকবে সেখানে একবার পঞ্চমী হবে আবার সপ্তমীও হবে, পঞ্চমী এবং সপ্তমী দুটোই হবে। পরীক্ষার সময় এটা দিয়ে দিল, অহমীয় স্থিত্বা ক্রোশাৎ লক্ষং বিদ্যাম তখনও হবে, আবার ক্রোশাৎ না দিয়ে যদি ক্রোশে লক্ষং বিদ্যাম দেয় তাতেও হবে। তাহলে সূত্রটা এটাই মনে রাখবো যে ক্রিয়া মধ্যে অর্ধ কালাভ্যাং পঞ্চমী সপ্তম্যও, এই সূত্রানুসারে এই ক্রোশাৎ পদে যখন ক্রোশাৎ লিখবো তখন কি লিখবো, ক্রোশাৎ পদে পঞ্চমী বিভক্তি হয়েছে। আর একটু ভালো হবে বললে যে অর্ধবাচক, অর্ধবাচকটা এটা একটা শব্দ, ক্রোশটা একটা অর্ধবাচক শব্দ, পথ বোঝাচ্ছে আর কি, সেই জন্য অর্ধবাচক ক্রোশ শব্দে অর্ধবাচক ক্রোশাৎ পদে হলো পঞ্চমী বিভক্তি হয়েছে। আর যখন ক্রোশে লিখবো তখন কি লিখবো, অর্ধবাচক ক্রোশে পদে সপ্তমী বিভক্তি হয়েছে। এবারে আমরা দেখে নেব কালবাচক দিয়ে একটা উদাহরণ। তো কালবাচক দিয়ে উদাহরণ হবে যে স অদ্য ভুক্তয়া, স অদ্য ভুক্তয়া দুয়াহাত আর দোহে, দুটো বিভক্তি হবে, স অদ্য ভুক্তয়া দুয়াহাত আর দোহে ভক্ষতে। তো এখানেও সেম দুটো ক্রিয়া আছে, বলছে সে আজকে খেয়ে দুদিন পরে আবার খাবে, সে আজকে খেয়ে আবার দুদিন পরে খাবে। তাহলে দুটো ক্রিয়া আমরা পাচ্ছি, আজকে খেয়ে এটা একটা ক্রিয়াপদ, আবার দোহাত আর দোহে এটা হচ্ছে কালবাচক শব্দ, সেই জন্য পঞ্চমী এবং সপ্তমী হয়েছে, কারণ দুটো ক্রিয়া, একটা ভুক্তয়া আর একটা ভক্ষতে, দুদিন পরে আবার খাবে, সেই খাবারটাও সেটাও একটা ক্রিয়া। তাহলে এই দুটো ক্রিয়া, এই দুটো যে ক্রিয়া তার মধ্যে আমরা যে কালবাচক শব্দ পাচ্ছি তাতে একবার দুয়াহাত হয়ে গেল মানে পঞ্চমী হয়ে গেল, আর দহে হয়ে গেল মানে সপ্তমী হয়ে গেল। তাহলে আমাদের দেখলে সূত্রটার মধ্যেই কিন্তু উত্তরটা লুকিয়ে রয়েছে, সূত্রটা যদি ভালো করে ভেঙে আমরা নিজেদের মতো করতে পারি তাহলে সেই সূত্রের মানেটা আমরা নিজেরাই করতে পারবো। কি হলো, ক্রিয়া মধ্যে অর্ধ কালাভ্যাং পঞ্চমী সপ্তম, এই কথাটার মধ্যে দিয়ে যেটা আমি উদাহরণের দ্বারা বোঝালাম সেটাই পরিষ্কার বলে দিয়েছে যে দুটো ক্রিয়ার মধ্যে যখন অর্ধবাচক আর কালবাচক শব্দ থাকবে তাই সেখানে পঞ্চমীও হবে আবার সপ্তমীও হবে। নেক্সট যে সূত্র সেটা হচ্ছে অবচ্ছেদে সপ্তমী, অবচ্ছেদে সপ্তমী। তো এখন এই অবচ্ছেদ কথাটা কি, মানে যে অবচ্ছেদ বললাম এই অবচ্ছেদ মানেটা আমাদেরকে এখন জানতে হবে। অবচ্ছেদ বলতে অ্যাকচুয়ালি কি বোঝাচ্ছে, অবচ্ছেদ মানে বলছে যে শরীরের কোনো অঙ্গ যখন পৃথকভাবে গ্রহণ করা বোঝাবে সেটাকেই বলা হবে অবচ্ছেদ। কি বললাম, যে শরীরের কোনো অঙ্গ যখন পৃথকভাবে গ্রহণ করা বোঝাবে তখন তাকে অবচ্ছেদ বলে। শরীরের কোনো অঙ্গ যখন পৃথকভাবে গ্রহণ করা বোঝাবে তখন তাকে অবচ্ছেদ বলে। আর অবচ্ছেদের সপ্তমী মানে এটা তো অবচ্ছেদ বুঝলাম, তখন কি হবে, এটাকে অবচ্ছেদ বলবে এবং সেই অবচ্ছেদে সপ্তমী বিভক্তি হবে, তার মানে সেই যে অঙ্গবাচক শব্দটা থাকবে তাতে কি হবে, সপ্তমী বিভক্তি হবে। তো এখন এটা আমরা বুঝে নেই যে শরীরের কোনো অঙ্গ পৃথকভাবে গ্রহণ করা বোঝালে অ্যাকচুয়ালি কি, আমাদের শরীরের যে অঙ্গগুলো রয়েছে সেগুলো পৃথকভাবে গ্রহণ করা, পৃথকভাবে গ্রহণ করা মানে মানে কারোর হাত ধরলাম, কারোর পা ধরলাম, কারোর চুলের মুঠো ধরলাম, এই যে এইরকম এগুলো যে, যেমন হচ্ছে দুঃশাসন দ্রৌপদীর কেশ ধরেছিল, তো এই হাত দিয়ে কেশ ধরেছিল এটা পৃথকভাবে একটা গ্রহণ করলো। তো এইগুলো কারোর হাত ধরে টানা, এই যে হাত ধরলাম বা কারোর পা ধরে টানা, এই যে পা, এগুলো হলো শরীরের অঙ্গ পৃথকভাবে গ্রহণ করা। এবং যে অঙ্গটা ধরে আমরা গ্রহণ করব, যে অঙ্গটা গ্রহণ করব সেই অঙ্গবাচক শব্দে কি হবে, সপ্তমী বিভক্তি হবে। যেমন হচ্ছে করে ধৃত্বা স মাম
সমাম অবদৎ, করে ধৃত্বা সমাম অবদৎ। এই করে এতে কিন্তু সপ্তমী হয়েছে এবং এটা কিন্তু একটা অঙ্গবাচক শব্দ। কর, কর মানে কি হাত, এবং করে হয়েছে সপ্তমীতে। নড়ে যেমন ফলে যেমন সেরকম করে হয়েছে। তো করে ধৃত্বা, সে মানে হাত ধরে সে আমাকে বলল, মানে আমার হাতটা ধরে সে আমাকে বলছে। মানে কাউকে ডাকলে যখন আমরা হাত ধরে টানি বা পিছন দিক থেকে গায়ে হাত দেই, এইগুলোকেই হচ্ছে পৃথক ভাবে শরীরের অঙ্গ গ্রহণ করা বোঝাচ্ছে। তো তখন সে তাহলে সেই অঙ্গবাচকে কি হবে, তখন সপ্তমী বিভক্তি হবে। তাই এর জন্য বলা হয়েছে অবচ্ছেদে সপ্তমী। তো করে ধৃত্বা সমাম অবদৎ, এই যদি উদাহরণটা দিয়ে দেয় তখন কি লিখবো আমরা, যে অবচ্ছেদের সপ্তমী এই সূত্রানুসারে, অবচ্ছেদের সপ্তমী সূত্রানুসারে করে পদে সপ্তমী বিভক্তি হয়েছে, অবচ্ছেদে সপ্তমী বিভক্তি হয়েছে। আর অবচ্ছেদ মানে আমরা বুঝে গেলাম যে এই যে হাত ধরেছে মানে শরীরের অঙ্গটা পৃথকভাবে গ্রহণ করেছে এবং এটাকে অবচ্ছেদ বলা হয়। তাই আমাদের এটা লিখলেই হয়ে যাবে, অবচ্ছেদে সপ্তমী সূত্রানুসারে করে পদে অবচ্ছেদে সপ্তমী হয়েছে। আর একটা উদাহরণ হচ্ছে দ্রৌপদী দুঃশাসনেন কেশেষু পৃष्ट्वा অভবৎ। এই যে কেশেষু, এই যে কেশ, এটাও আমাদের শরীরে, কেশ চুল যেটা সেটাও আমাদের একটা শরীরেরই অঙ্গের মধ্যে পড়ে। তো সেই জন্য সে তাতে কি হয়ে গেল, কেশেষু হয়ে গেল, সপ্তমী বিভক্তি হয়ে গেল। ফলে সু যেমন সেরকম কেশেষু হয়ে গেল, সপ্তমী বিভক্তি হয়ে গেল। দ্রৌপদী দুঃশাসনেন কেশেষু পৃष्ट्वा অববৎ, মানে দুঃশাসন দ্রৌপদীর কেশ ধরে টানতে টানতে এনেছিল, সেই ধরেছিল, কেশ ধরেছিল বলে ওটাকে পৃথকভাবে গ্রহণ করা বোঝাচ্ছে। সেই জন্য কি হয়ে গেল, এই অবচ্ছেদে এই অঙ্গবাচক শব্দটাই কি হয়ে গেল, সপ্তমী বিভক্তি হয়ে গেল। তাহলে এইটাই মনে রাখতে হবে, অবচ্ছেদে সপ্তমী মানে অবচ্ছেদটা মানেই আমাদের জানলেই হবে যে শরীরের কোনো অঙ্গ যখন পৃথকভাবে গ্রহণ করা বোঝাবে তখন তাকে অবচ্ছেদ বলা হয়, এবং এই অবচ্ছেদে হয় কি সপ্তমী বিভক্তি। নেক্সট হচ্ছে সূত্র যেটা অধ্যন অধৈবয়, অধ্যন ব্যবধৌ প্রথমা চ, অধ্যন ব্যবধৌ প্রথমা চ। এর মানে কি, ব্যবধান যখন বোঝাবে, ব্যবধান যখন বোঝাবে তখন সেই অর্ধবাচক শব্দে, এটা তো আমরা সপ্তমী বিভক্তি বলছি, তাহলে সপ্তমী বিভক্তি তো হবেই, আবার প্রথমা লিখে দিয়েছে, তার মানে কি সপ্তমী বিভক্তি হবে আবার প্রথমা বিভক্তি হবে। কি বললাম, যে ব্যবধান যখন বোঝাবে তখন অর্ধবাচক শব্দে সপ্তমী বিভক্তি এবং প্রথমা বিভক্তি হবে, দুটোর মধ্যে যে কোনো একটা হতে পারে। তো অর্ধ যখন বললাম আমরা, ঠিক প্রথমেই সূত্রটা ক্রিয়ার মধ্যে অর্ধকাল, এবং ওখানেও দেখলাম যে অর্ধবাচক ও কালবাচক শব্দ দুটো ক্রিয়ার মধ্যে যদি থাকে, সেই জন্য মাথায় রাখতে হবে যে দুটো ক্রিয়ার মধ্যে যখন পাবো তখন কিন্তু সেই অর্ধবাচক ও কালবাচক শব্দে কিন্তু পঞ্চমী ও সপ্তমী হবে। এখানে বলছে যখন ব্যবধান বোঝাবে, কি হবে, ব্যবধান বোঝাবে তখন কিন্তু অর্ধবাচক শব্দে সপ্তমী এবং প্রথমা বিভক্তি হবে। যেমন হচ্ছে কলিকাতা অস্মাৎ স্থানাৎ দ্বাদশসু ক্রোশেষু, এই দ্বাদশসু ক্রোশেষু এটা একটা হবে, আবার কি হবে, প্রথমা হবে দ্বাদশ ক্রোশা, প্রথমে বিভক্তি হবে। কলিকাতা অস্মাৎ স্থানাৎ দ্বাদশসু ক্রোশেষু আর দ্বাদশ ক্রোশা। তো দ্বাদশসু ক্রোশেষু, ক্রোশ যে কত বলছি, দ্বাদশ ক্রোশ মানে হচ্ছে 12 ক্রোশ বলছি, মানে হলো 24 মাইল। তো যেহেতু ক্রোশের দ্বাদশ ক্রোশ মানে এটা কি, এটা হচ্ছে সংখ্যাবাচক বিশেষণ। আর বিশেষ্য যে লিঙ্গ যে বচন পুরুষ হয়, বিশেষণও ঠিক সেই লিঙ্গ সেই বচন পুরুষ হয়, সেই জন্য এটা হচ্ছে সংখ্যাবাচক বোঝাচ্ছে। তাই দ্বাদশসু ক্রোশেষু, ক্রোশেষুতেও হচ্ছে সপ্তমী হয়েছে, দ্বাদশসুতেও হলো সপ্তমী বিভক্তি হয়েছে। যে কলকাতা এই স্থান থেকে 24 মাইল দূরে বা 12 ক্রোশ দূরে, তাহলে এটা হচ্ছে কলকাতা ওই স্থানটা থেকে 12 ক্রোশ দূরে আছে, তার মানে কি ব্যবধান বোঝাচ্ছে, ওই স্থানের থেকে কলকাতার ব্যবধান হলো 12 ক্রোশ বা 24 মাইল। তো
তো এই যে যখন ব্যবধান বোঝাচ্ছে, তার মধ্যে অর্ধবাচক শব্দটা কি ছিল? ক্রোশ ছিল। এটা আমরা আগেই বললাম যে অর্ধ বললে পথের এই ক্রোশটাকেই বোঝায়, ক্রোশ মাইল এগুলোকে বোঝায়। তো সেই জন্য ক্রোশেষু। আর দ্বাদশাংশ যেহেতু তার বিশেষণ, সেই জন্য দ্বাদশাংশ ক্রোশেষু বা দ্বাদশ ক্রোশা, মানে সপ্তমী বিভক্তি হবে আর প্রথমা বিভক্তি হবে। সেই জন্য সূত্রের নাম অর্ধনু ব্যবধৌ প্রথমা চ। তাহলে লিখতে হবে কি, এই যদি উদাহরণটা দিয়ে দেয় লিখতে হবে যে অর্ধনু ব্যবধৌ প্রথমা চ এই সূত্রানুসারে অর্ধবাচক দ্বাদশাংশ ক্রোশেষু পদে সপ্তমী বিভক্তি হয়েছে। আর যখন এটা লিখবো তখন কি হবে, যে অর্ধবাচক দ্বাদশ ক্রোশা পদে প্রথমা বিভক্তি হয়েছে। তো লাস্ট আমাদের যে সূত্র সেটা হচ্ছে বিবক্ষাবসাৎ কারকানি। বিবক্ষাবসাৎ কারকানি। তো এই যে বিবক্ষা বলছে, এই বিবক্ষা কিন্তু আমি ষষ্ঠী বিভক্তি পড়িয়েছিলাম, সেখানে একটা সূত্র ছিল বিবক্ষয়া, বিবক্ষয়া ষষ্ঠী। তো সেখানে বিবক্ষা বলতে বুঝিয়েছিলাম যে বক্তার বলার ইচ্ছা, বক্তা কোনো কিছু বলার ইচ্ছা, এটাকেই বলা হয় বিবক্ষা। এবং এই বিবক্ষা যখন বোঝাবে, এই বিবক্ষার জন্যই কোনো একটা পদে যে কারক হবার কথা ছিল সেটা না হয়ে কি হবে, তাতেই হবে সপ্তমী বিভক্তি হবে। তো সেখানেও আমরা দেখেছিলাম যে ঠিক সেমই দেখেছিলাম যে বিবক্ষার জন্য যে কারক হওয়ার কথা ছিল সেটা না হয় ষষ্ঠী বিভক্তি হবে। এবং এখানেও ঠিক সেমটাই দেখছি যে মানে ওই পদে ধরো প্রথমা বিভক্তি হওয়ার কথা ছিল বা দ্বিতীয় বিভক্তি হওয়ার কথা ছিল, সেগুলো সেই স্থলে কি হলো, সপ্তমী বিভক্তি হলো। যেমন ধরো নগরং গচ্ছতি, নগরং গচ্ছতি। তো এটা আমরা দেখতে পাচ্ছি কি নগরম, এটা হচ্ছে দ্বিতীয় বিভক্তি দেখতে পাচ্ছি। তো এখানে হবে কি সপ্তমী হবে, তার মানে কি হবে নগরে গচ্ছতি। তাহলে এই বিবক্ষার জন্যই কিন্তু কি হয়ে গেল, নগরে গচ্ছতি হয়ে গেল, সপ্তমী বিভক্তি হয়ে গেল। একটা উদাহরণ যেমন দেখো, পুষ্পেভ্য স্পৃহয়তি, পুষ্পেভ্য স্পৃহয়তি। তো পুষ্পেভ্য এখানে কি হয়েছে, চতুর্থী বিভক্তি হয়েছে। এবার এখানে কি হয়ে যাবে, পুষ্পানি, পুষ্পানি স্পৃহয়তি। নগরে গচ্ছতি যখন দেখলাম তখন কিন্তু দেখলাম সপ্তমী বিভক্তি হয়েছে, এবং পুষ্পানি স্পৃহয়তি তখন কিন্তু হয়ে গেল কি দ্বিতীয়া বিভক্তি, মানে কর্মকারক হয়ে গেল। মানে মোট কথা হলো যে বিবক্ষার জন্য যে কারক হওয়ার কথা সেটা না হয়ে যখন অন্যটা হবে, যেমন এটাই হচ্ছে সম্প্রদান হওয়ার কথা ছিল, সেটা না হয়ে কি হয়ে গেল, কর্মকারক হয়ে গেল। এটাই দ্বিতীয়া বিভক্তি হওয়ার কথা ছিল, সেটা না হয়ে কি হয়ে গেল, অধিকরণ কারক হয়ে গেল। তাহলে এরকম যখন বোঝাবে বিভক্ষা বশত, তখন হবে কি যে কারকের স্থলে এই কারকটা যেটা হওয়ার কথা ছিল তার অন্যথা ভাব দেখা যাবে, মানে সেটা না হয় অন্য কারক হবে, সেটাকেই বলা হবে কি বিবক্ষা বশত। মানে বিবক্ষার জন্যই এটা হয়। এটা শুধু যে সবসময় সপ্তমী বিভক্তি হবে তা নয়, কখনো সপ্তমী হতে পারে, কখনো দেখলাম আমরা তৃতীয়া হতে পারে, কখনো আবার সরি কখন এটা এটা দেখলাম আমরা কর্মকারক মানে দ্বিতীয়া হয়েছে, কখনো দেখবো আবার তৃতীয়া হয়েছে। তো এরকম আমরা দেখতে পাবো, সেই জন্য বলা হয়েছে বিবক্ষা বসাত কারকানি। আজকে আমরা সপ্তমী বিভক্তি এবং অধিকরণ কারকের আর বাকি যে চারটে সূত্র ছিল আমাদের, সেই সূত্রগুলো সম্পর্কে আজকে আমরা আলোচনা করলাম, কারক ও বিভক্তির চ্যাপ্টার সম্পূর্ণ করলাম। তো এরপরে ভিডিওতে আমরা অন্য একটা পার্ট নিয়ে আবার আলোচনা শুরু করব। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবে, ধন্যবাদ।